সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্চ ফর ইউনুস, এই যে একটি আন্দোলনের জন্য আমি যশোরী ডাক দিয়েছি, আপনারা কে কে থাকতে চান সেটি আপনাদের চিন্তা করতে হবে। তবে মনে রাখবেন, আমি ফিলিস্তিনের দুঃখী মানুষের সাথেই রয়েছি। তবে আমার এই ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য যে ডাক দেওয়া, এটি মার্চ ফর গাজা নয়, মার্চ ফর ডেমোক্রেসিও নয়, এটি হলো মার্চ ফর ইউনুস নিয়ে ডাক দেওয়া। প্রথমে আমি আপনাদেরকে আল কোরআন থেকে জানিয়ে দিব যে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কেন এই ডাক দিয়েছি। কোরআনের ৬৬ নম্বর সূরা আর তাহরিমের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা নিজেদেরকে অতঃপর নিজ পরিবার পরিজনকে সেই আগুন থেকে বাঁচাবে যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর, যেখানে রুক্ষ এবং দুর্ধর্ষ শক্তিধর মালাইকাদেরকে মোতায়েন করা হয়েছে। তারা আল্লাহ তাআলার কোনো হুকুমের নাফরমানি মোটেই করে না। তাদেরকে আল্লাহ যে হুকুম দেন তাই তারা পালন করে। এই আয়াতের দৃষ্টিতে আমি না ভারতের মার্চের জন্য লং মার্চ করতে রাজি, না ফিলিস্তিনের জন্য লং মার্চ করতে রাজি। কারণ আমাকে প্রথমে দেখতে হবে আমার এই ভূখণ্ড যেখানে আমি জন্ম নিয়েছি, যেটি একের পর এক স্বাধীন হয়েও এখানের মানুষ গোলামির জিনজির থেকে রক্ষা পায়নি। হোক সেটি ব্রিটিশ ভারতের যুগে, হোক সেটি মুঘলদের যুগে, হোক সেটি আজাদ হিন্দের যুগে, হোক সেটি পাকিস্তান তথা পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের যুগে, হোক সেটি হিন্দুস্তানের যুগে, আর হোক সেটি নতুন বাংলাদেশের যুগে। তাই আমি আপনাদের সকলকে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনি বলেছিলেন এদেশে ন্যায় বিচার কায়েম করতে হবে, আর ন্যায় বিচার কায়েম হলে সবাই সঠিক বিচার পাবে। ন্যায় বিচারে লেখা নেই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলমান এদের আলাদা আলাদাভাবে বিচার করতে হবে, না। তো আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলতে চাই, ন্যায় বিচার নিয়ে এই রব্বানি প্ল্যানে ৫ নম্বর সূরা আল মায়েদার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলে দিয়েছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আর আমি মানুষের জন্য বিশেষ আইনে লিখে দিয়েছি, জানের বদলে জান, নাফসা বিন নাফসি, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের বদলা ঠিক এই হিসেবে। কিন্তু যদি কেউ তা সদাকা করে দেয়, মাফ করে দেয়, তবে সেটা তো তার জন্য কাফফারা, দাবি অনুযায়ী প্রতিদান হিসেবে গণ্য হবে। যে বিচারকেরা আল্লাহ তাআলা নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না, এমন ধরনের বিচারক সমাজিত দুর্নীতি বা জালিম। এই আয়াতের মাধ্যম দিয়ে আমি শতাব্দী শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুলকে বলতে চাই, যদি এই প্ল্যান মতে আপনি বিচার না করতে পারেন, এই কালে এবং পরকালে আপনাকে অনেক অপমান সহ্য করতে হবে, আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার দেশকে গড়ার জন্য তিনি চান সংস্কার করতে। সংস্কারের জন্য আমি ৪ নম্বর সূরা আন-নিসার ৫৮ নম্বর আয়াত ওনাকে জানিয়ে দিতে চাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা
ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন আমানত হিসেবে তোমরা যে কোনো পদে ওই লোকদেরকে বসাবে যারা সেই পদের উপযুক্ত, আর লোকদের মধ্যে মিটমাট করার সময় ন্যায় বিচার মোতাবেক ফয়সালা করবে। নিশ্চয় আল্লাহ কোরআন দ্বারা অতি উত্তম নিয়ামতের ওয়াজ করছেন। নিশ্চয় আল্লাহ সব শুনছেন, আল্লাহ সব কিছুতে দেখছেন। আশা করি এই আয়াতগুলিকে সামনে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এবার আসুন নির্বাচন নিয়ে যারা তাসবিহ পড়ছেন এই মুহূর্তে, নির্বাচন একটি ভাওতাবাজি। কেন ভাওতাবাজি তা আমি বুঝিয়ে আপনাদেরকে বলবো। আশা করি আপনারা এই ভাওতাবাজি বুঝতে পারবেন। ধরুন বাংলাদেশ মোট 100 জন ভোটার রাখে, এই দেশে 100 জন ভোটার আছে। তাদের মধ্যে বিএনপিকে ভোট দিল 30 জন মানুষ, আওয়ামী লীগকে ভোট দিল 25 জন মানুষ, জামাতকে ভোট দিল 20 জন মানুষ, জাতীয় পার্টিকে ভোট দিল 15 জন মানুষ, অন্যান্যদের ভোট দিল 10 জন মানুষ। তাহলে এখানে জয় কে? জয় নিশ্চিত বিএনপি। তার মানে দেশের 100 জনের মধ্যে মাত্র 30 জন লোক বিএনপিকে ভোট দিয়েছে, 70 জন লোক বিএনপিকে ভোট দেয় নাই। তো বেশিরভাগ লোক বিএনপিকে ভোট না দেওয়ার পরও বিএনপি জয়ী। তার মানে 100 জনের মধ্যে 30 জনের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করবে। এটাই ভাওতাবাজি। গণতন্ত্রের দৃষ্টিতে এটাই গণতন্ত্রের ভাওতাবাজি। বাই দি পিপল, ফর দি পিপল, অব দি পিপল। এই ভাওতাবাজির একটা সংস্কার দরকার। এ কারণেই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে টাইম দিতে চাই এবং জাতিকেও টাইম দেওয়া প্রয়োজন সংস্কারের জন্য, যেন এই ধরনের ভাওতাবাজি করে কেউ দেশ পরিচালনা করতে না পারে। আনুপাতিকভাবে সংসদ সদস্য নির্বাচনের প্রস্তাব এসেছে, যেটি আমরা শুনেই চলেছি। একটি দল যত শতাংশ ভোট পাবে তারা সেই অনুপাতে সংসদীয় আসন পাবে। প্রতিনিধিত্বমূলক সরকার অর্থাৎ যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে অনুযায়ী প্রতিনিধি দিয়ে সরকার গঠন করবে। এই সিস্টেম চালু হলে গণতান্ত্রিক ভাওতাবাজি কিছুটা কমে আসবে। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, স্যার আপনি সাহসের সাথে এগিয়ে যান। আমরা বাংলাদেশি সেবা পার্টি তো আপনার সাথে আছি। আর আমি বাংলাদেশি সেবা পার্টির পরিচালক হিসেবে বলছি, আপনি পারবেন এই দেশকে দালাল মুক্ত এবং র মুক্ত বাংলাদেশ গড়ে দিতে। এছাড়া বাংলাদেশের তরুণরা আপনার সাথে তো আছেই। আপনার একটি টেলিফোন শোনার সাথে সাথে আশিক চৌধুরীও চলে আসছে, এইভাবে আরো অনেকেই আসবেন। আর আমি আপনাকে গুজারিশ করব, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, আবার সাংবাদিক ইলিয়াস, এদের মতো যারা ভিন দেশে রয়েছে তাদেরকে নিয়ে আসুন। আর এখন আমাদের খুশি, ভারত আমাদের চিরশত্রু এ প্রজন্ম এই কথাটি বুঝে আজ তারাই বাংলাদেশের দেশপ্রেমিক শ্রেষ্ঠ সন্তান হতে পেরেছে। এখন যারা বলে চলেছে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তো বিগত 53টি বছর তারা কি করেছেন? কোন ধরনের সমস্যার সমাধান তারা করতে পেরেছেন? বরংশ দেশটিকে ভারতের পেটে ঢুকিয়ে দিয়েছিলেন। আর তারা, বিশেষ করে বিএনপি, যদি আরো 10 বছর আন্দোলন করত তবুও হাসিনার গদি থেকে নামাতে তারা পারত না। আবার কিছু নিকৃষ্ট বাংলাদেশি কীট রয়েছে, স্বদেশকে আক্রমণ করতে শত্রুদেরকে আহ্বান করা এই খুনি হাসিনা
এই কিডনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে কিট লীগ। আমাদের দেশে অল্প কিছু ইতর রয়েছে, ছেঁচড়া রয়েছে, অথর্ব এবং অপদার্থ রয়েছে। এরা ব্যতীত দেশের প্রায় সব মানুষই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যাবজ্জীবন ক্ষমতা দিয়ে রেখেছেন। অর্থাৎ তিনি না চাইলেও তাকে যাবজ্জীবন সশ্রম ক্ষমতা ভোগ করতে হবে। 18 কোটি মানুষের দেশে 1 কোটির কম জঘন্য এই অপদার্থ, এই চেঁচামেচি করা কিছু অথর্ব নেতানেত্রী এবং কর্মী রয়েছে। এই স্বল্প সংখ্যক অপরিণামদর্শী দেশদ্রোহীর স্বর ভেঙ্গে গঙ্গানি উঠতে বেশি সময় লাগবে না। তাই আপামর জনসাধারণের আস্থা এই মুহূর্তে আল্লাহ তাআলার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপর। আর তিনি কন্টিনিউ দেশের কল্যাণের জন্য কাজ করে চলেছেন। ওনার পিছনে কাজ করে যে কেউ ইতিহাসের অংশ হতে পারে, আবার ওনার পিছনে লেগে আস্থা করেও নিক্ষিপ্ত হতে পারে কেউ কেউ। যে কেউ ওনাকে নিয়ে সামান্যতম নেগেটিভ কিছু বললেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিক রিয়াকশন সেই লোকের বিরুদ্ধে প্রায় সব ক্ষেত্রে 90% দেখা যায়। অথচ এই বাস্তবতা দেখেও পরের অপদার্থগুলো আগের অপদার্থগুলোর এই দুঃখজনক বিরুদ্ধাচারণ বা বিরুদ্ধবাদিতা থেকে শিক্ষা গ্রহণ করে না। খুনি হাসিনার থেকে শিক্ষা গ্রহণ করছে না খুনি খালেদা এবং তার দাসদাসীরা। কি আশ্চর্য এদেশের আহম্মকি! বিএনপি এবং আওয়ামী লীগ এরা মূলত যমজ দুই ভাই। এদের দুজনকে আমি উদাহরণ হিসেবে আপনাদেরকে দিব। এদেশের মানুষ কেন সত্যকে খুঁজে পায় না? এই উদাহরণ থেকে আপনাদের বুঝতে হবে, সত্য এবং মিথ্যাকে যদি আমরা যমজ দুই ভাই মনে করি, তা না হলে কেন একজনকে ডাকলে অন্যজন অটোমেটিক চলে আসে? যেমন আমাদের দেশে উলামা লীগ এবং উলামা দল রয়েছে। বিএনপি মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আবার বিএল বাংলাদেশ আওয়ামী লীগ। এই উলামা লীগ আর উলামা দল এরা কখনো এই পার্টি কখনো ও পার্টি, এই কাজ এরা করেই চলেছে। জামাত শিবিরও সাথে রয়েছে। ভাই না হলেও অন্তরঙ্গ বন্ধু, এতে কোনো সন্দেহ নেই। সৃষ্টির শুরুতে এরা একসাথে ছিল। এখন সত্য কেন আড়ালে থাকে গল্পটা একটু জেনে নিন আর একটু শুনে নিন। একটি হচ্ছে কোরআনের মহাসত্য, আর এর বিপরীত মহামিথ্যা। একদিন সত্য আর মিথ্যা একটা পরিষ্কার কুয়ার পাশে বসেছিল। মিথ্যা বলল, চলো গোসল করি। সত্য পরিষ্কার পানি দেখে রাজি হলো। দুজনে পোশাক ছেড়ে নেমে পড়ল কুয়ায়। গোসলের মাঝপথে দুজন ডুবের প্রতিযোগিতা খেলছিল। সত্যকে ডুবে রেখে মিথ্যা কুয়া থেকে উঠে সত্যের পোশাক পরে পালিয়ে গেল। সত্য ডুব থেকে উঠে দেখে মিথ্যা নাই, তার পোশাকও নাই। রেগে সত্য বের হলো মিথ্যাকে খুঁজতে, কিন্তু উলঙ্গ সত্যকে দেখে সিসি করে ধিক্কার দিতে লাগলো সমাজের মানুষ। এমনকি তেড়েও এলো মারতে। সত্য অনেক চেষ্টা করেও তাদেরকে প্রকৃত ঘটনা বুঝাতে ব্যর্থ হলো। শেষে রাগে দুঃখে অপমানে ফের কুয়ায় নেমে গেল সত্য। তারপর থেকে সত্য আর কখনো লোকালয়ে আসতে পারছে না। আমরা সত্য বলে যাকে দেখেছি সে আসলে সত্যের পোশাক পরা মিথ্যা। সত্যকে পেতে হলে সেচ দিয়ে কুয়ো পানি শূন্য করতে হবে
এবং সমাজের সত্যকে আসল সত্যের মুখোমুখি করে প্রকৃত সত্যের অভিমান ভাঙাতে হবে। হয়তো সত্য আড়ালে থাকার কারণে আপনারা যারা আমার শুনছেন, আমার এই উদাহরণও মিথ্যা হয়ে যাবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সততার কারণে ভালোবাসি, আর তার সততার কারণে আজকে আমরা সম্মান পাচ্ছি, ভালো আছি। নির্বাচিত চোর, ডাকাত আর লুটপাটকারীদের চেয়ে অনির্বাচিত সৎ ব্যক্তি দেশ এবং জাতির জন্য অনেক কল্যাণকর, এটি আমাদের জেনে রাখতে হবে। সন্ত্রাসী যেই হোক না কেন, দেশপ্রেমিক ছাত্র জনতার সাথে কোনো আপোষ নেই, কোনো আপোষ আর করা যাবে না। এবারে সংগ্রাম দেশপ্রেমিক ছাত্র জনতার সংগ্রাম, এটি আমাদের বুকের ভিতরে ধারণ করতে হবে। আর আমাদের দেশের উলামা লীগ, উলামা দল, বিএনপি এবং আওয়ামী লীগ, এদেরকে সামনে রেখে আমি আপনাদের একটি শকুনের বাচ্চার ঘটনা বলবো, যে তার বাপের কাছে বায়না ধরল, বাবা আমি মানুষের মাংস খাবো। শকুন বলল, ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল, আর আসার সময় মুখে এক টুকরা শূকরের মাংস নিয়ে এসে বাসায় রাখল। বাচ্চা বলল, বাবা এটা তো শূকরের মাংস, আমি তো মানুষের মাংস খেতে চাই। বাবা বলল, অপেক্ষা করো বাবা। শকুনটা আবার উড়ে গেল, আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো। বাচ্চা বলল, বাবা এটা তো গরুর মাংস নিয়ে এসেছো, আমি তো মানুষের মাংস খেতে চাই, মানুষের মাংস কোথায়? এবার শকুন কি করলো? শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল, আর শূকরের মাংসটি একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো। কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা হাঙ্গামা। কয়েকশো মানুষের লাশ পড়ে গেল। তখন গাছের ডাল থেকে নেমে বাপ বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল। বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করলো, বাবা এত মানুষের মাংস এখানে কি করে এলো? শকুন বলল, এই মানুষ জাতটাই এরকম, সৃষ্টিকর্তায় এদেরকে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আমি সম্মান দিয়েছি। তো এই আয়াত মতে সম্মানী মানুষ হিসেবে আল্লাহ সৃষ্টি করলেও এরা নিজেদের বানানো ধর্ম, রাজনীতি, এই দুটিকে নাম দিয়ে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যায়। যার ফলে তুমি দেখলে আমি কিভাবে এদেরকে এই মারামারিতে এনে দাঁড় করালাম। আর এটি আমাদের দেশের ধর্মজীবী মোল্লা এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ান এরা করতেই পারে। ভারত উপমহাদেশের ঘটনা এইভাবেই ঘটানো হয়েছে ব্রিটিশদের মাধ্যম দিয়ে। বাচ্চা তখন বলল, তুমি ধর্মকে ব্যবহার করলে কেন? কতগুলো নিরীহ লোক মারা গেল, রাজনীতি করলেই তো পারতে। বাবা হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়ত। ধর্মটা আবেগের জায়গা, তার ফলটাও তাৎক্ষণিক হয়। তুমি আজই খেতে চেয়েছিলে, তাই ধর্মটাকে ব্যবহার করলাম। রাজনীতিটা কুটিল এবং জটিল, এটি শুরু হয়ে একটু সময় নেয়, কিন্তু একবার দাঙ্গা বাঁধলে সেটি আর থামে না। বাচ্চা বলল, বাবা তোমার তো অনেক বুদ্ধি। শকুন বলল, আরে ধুর, এটা তো আমি মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি এবং হিন্দু মানুষের কাছ থেকে শিখেছি। এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয়, তখনই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে। তো মনে রাখবেন, এটি ভারত
বর্ষের দেশগুলিতে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে নির্বাচন হলে দেশের মারাত্মক ক্ষতি হবে অনেকে বলে চলেছেন। তাদের কথা ঠিক। যা দেশপ্রেমিক জনগণ উপলব্ধি করতে পারলেও দলবাজ নেতারা স্বার্থ রক্ষায় ব্যস্ত। আমি বাংলাদেশ সেবা পার্টির পক্ষ থেকে একজন রাজার রাজত্ব কায়েম করার জন্য চেষ্টা সাধনা করে চলেছি। আমি গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাদের তন্ত্রের বিপরীত রব্বানি তন্ত্র মানি। আর এই রব্বানি তন্ত্র যখন এদেশে কায়েম হবে, তখন ৮ নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদের অর্থ জনগণের মাঝে বন্টন করে দেওয়া হবে। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। নিজেদের মধ্যেকার লোকদের দাঁড় করানোর জন্য খনিজ সম্পদের অর্থ বন্টন করা হবে। খনিজ সম্পদের একটি ব্যাখ্যা হলো দেশের রাজস্ব ভাণ্ডার। তাতে কি হবে? ২০ নম্বর সূরা তাহা এর ১১৮, ১১৯ আয়াত দুটির দৃষ্টিতে ইন্নালাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা। প্রত্যেকটি নাগরিক ছাদের বাড়ি পাবে, পানীয় জল পাবে, খাদ্য খাবার পাবে, কাপড় চোপড় পাবে। আমাদের এই নতুন বাংলাদেশ আমরা সবাই দেখে নিলাম, ১৬ বছর মন্ত্রিত্ব পেয়েও পালানোর সময় নিজের স্যান্ডেলটি নিয়ে যেতে পারেনি। তো এদেরকে দেখে পরবর্তী জেনারেশন যারা আবার এইভাবে গদি দখল করবে, তাদেরও চিন্তা করতে হবে, তাদের মাথায় এটি রাখতে হবে। আবার যারা একটি বালুর ট্রাক সরাতে পারেনি, তারা এখন নির্বাচনের তাসবিহ পড়ে। তা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, সংস্কার এমনভাবে করতে হবে আর এমনভাবে করা উচিত, প্রাতিষ্ঠানিকভাবে সাংবিধানিকভাবে যেন কেউ ইচ্ছা করলেও স্বৈরাচার হয়ে উঠতে না পারে। ২ নম্বর সূরা আল বাকারার ৮৪ এবং ৮৫ আয়াত দুটির দৃষ্টিতে কোনো মানুষকে গুম, খুন এবং হত্যা না করতে পারে। যদিও আমাদের দেশের ভারতের প্রেতাত্মারা মানবে না। ভারতের রয়ের হয়ে জিএম কাদের বলছে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হলে তা নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না। আবার বিএনপি নেতাদের কেউ কেউ বলছেন বিএনপির ভিতরে ভারতের র মজুদ রয়েছে, রয়ের এজেন্ট রয়েছে। তবেই তো অনেকে বলে চলেছেন নৌকার ধানের শীষ ২ সাপের ১ বিষ। ১৬টি বছর ঘুমিয়ে ঘুমিয়ে কেউ লন্ডনে বসে খেয়েছে, কেউ ভারতের পাঁচাটা হয়ে নিজ দেশে বসে খেয়েছে। এখন তারা নির্বাচনের তসবিহ জপছে, অথচ জাতি চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যদি ৫ বছর সময় দেওয়া হয়, তাহলে তিনি দেশকে ৫৫ বছরে এগিয়ে নিয়ে যাবেন। আমিও সেই লোকদের সাথে একমত। আবার মির্জা ফখরুল সাহেব বলেছেন তিনি সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যা এবং রাতে বোল পাল্টান, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জাতি উনার মুখ থেকে এই যে কথা কে বের করাচ্ছে, এটি কিন্তু জেনে গেছে। জনগণের জন্য কেউ বিএনপি মন্ত্রী হয় না। সবাই নিজ পরিবারের, নিজ সন্তানদের, আবার নিজেদের পকেট ভারী করার জন্য মন্ত্রী, এমপি এবং বড় বড় নেতা, নেত্রী আর কর্মী হয়। এটাই বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই জেনে গেছে। দেশের মানুষকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনার কাজ করে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। কিন্তু তাকে আজ ভারতের কথামতো পিছনে ঠেলে দেওয়ার জন্য মীর জাফর খ্যাত কিছু লোক তারা চাচ্ছেন দ্রুত নির্বাচন দিতে। আর এই তসবিহ পড়তে পড়তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো আধা পাগল হয়ে গেছেন অনেকের মতে।
আবার অনেকের ধারণা হলো ওনাকে পাবনাতে পাঠিয়ে দেওয়া উচিত। আবার বিএনপির ভিতরে এমন কিছু অপদার্থ রয়েছে যারা তিনটি জিনিসকে আঁকড়ে ধরে, তিনটি জিনিসকে পুঁজি করে রাজনীতি করতে চায়। একটি হচ্ছে মুক্তিযুদ্ধ, একটি হচ্ছে শেখ মুজিবুর রহমান, একটি হচ্ছে জিয়াউর রহমান। এই তিনটি জিনিস পুঁজি করে যারা রাজনীতি করেছে তাদেরকে এখন আর জাতি চায় না। আবার এই বিএনপির কেউ বলছেন এখন যদি বিএনপি একটা ধাওয়া দেয় তাহলে অনেকের অস্তিত্ব থাকবে না। আর আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে মনে করি এটি ওদের খেয়ালি পোলাও, যা ওরাই পাকায়ে খেয়ালে খাচ্ছে। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, এরকম একটি সরকার বাংলাদেশ কখনো দেখে নাই, যাকে দেশের সবাই পছন্দ করছে, আন্তর্জাতিকভাবেও সবাই সাপোর্ট করে চলেছে। আর তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির দুদু সাহেব বলেছেন, বিএনপি রাস্তায় নামার আগে নির্বাচন দেন, না হলে হাসিনার দিকে তাকান। এটি কেন বলছেন? জাতি জানে এটা ওনার নিজের কথা না, এটা হাসিনা থাকলে তো কোনোদিন এরকম কথা ওনার বলার সাহসও থাকতো না। কিন্তু ইনার মুখ থেকে ভারতের র বলাচ্ছেন। রুমিন ফারহানা তিনি বলেছেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল এত বেশি করছে বিএনপি নেতা কর্মীরা যে এদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। বিএনপির নেতা কর্মীরা তারেক রহমানের জন্য এখন চাঁদা কালেকশন করছে এবং বলছে কি তারেক ভাই আসবে তাই টাকা দিন। এটাই কিন্তু বিএনপি যারা করে, যুব দল বলেন, এদেরই ছাত্র দল, এদেরই এটি হচ্ছে সিম্বল। যারা বলে চলেছেন রাজনীতিবিদদের অনেকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে ধ্বংস করে দিয়ে চলেছেন, তাহলে তাদের কথাই যদি সঠিক হয়, তার অধীনে সুষ্ঠু নির্বাচন আপনারা কেমনে মানবেন? আবার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষাও বা কেন? আপনারা দেশকে ভালোবেসে থাকলে তাহলে কেন আপনারা মাঠে নামছেন না? আপনাদের কথা মতে যদি আপনারা দেশ এবং জনগণকে ভালোবাসেন তাহলে সরকারকে নিয়ে মাঠে নামুন। দেখুন জনগণ আপনাদের পক্ষে থাকে না আপনাদের বিপক্ষে, তারাও মাঠে নামে। তো এই কথাগুলি আপনারা কেন বলে চলেছেন? আপনারা যখন দেখছেন যে ডক্টর ইউনূস দেশের ক্ষতি করছে, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? আপনারা তার কাছে যান এবং যে বলেন যে আপনি দেশ ছেড়ে চলে যান, নির্বাচন দিয়ে আপনি অন্যত্র চলে যান, আমরা দেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাব। পারবেন? বুকের পাটা আছে? এখন আপনারা চেষ্টা করুন, কিন্তু ছাত্র জনতা যাদের সাথে আপনারা কোনোভাবেও দেননি, মির্জা ফখরুলের কথা মতে, আপনারা এখন একটু চিন্তা করে দেখুন, আপনারা কেন তার বিরুদ্ধে কথা বলে চলেছেন? আপনাদের কাছে কি এমন কেউ আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিপরীত, যিনি এত সুন্দর সফলভাবে রাষ্ট্র চালাতে পারবেন? নেই তো, কোনো দলের কাছে নেই, কোনো পার্টির কাছে নেই। তাহলে একটু চুপ থাকুন না, ওনাকে দেশকে এগিয়ে নিয়ে যেতে দেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন বলেই আমরা আজ সম্মানের সাথে রয়েছি। সম্মানের সাথে আমরা 2025 সালের রমজান মাস আবার ঈদ উদযাপন করতে পারলাম। কারেন্ট ঠিক মতো ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি বলেছেন যে পলিটিক্যাল পার্টির সকলে আমার কাছে আসে, তখন তাদের একটা কথা থাকে একরকম, আবার যখন চলে যাওয়ার পরে তারা পিছনে অন্য কথা বলে। তো পিছনে আপনারা অন্য কথা বলছেন, সামনে যেটা বলেন পিছনেও সেটা বলেন। এক চেহারার হন, দুমুখো কেন?
তো ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বেঁধে দেওয়া যে আপনাদের বডি থেকে নিষ্কাশন হয়, যা এতটাই গন্ধ যে জাতি এই গন্ধ আর নিতে পারছে না। সংস্কারের পক্ষে আপনারা সবাই তো রায় দিলেন, কিন্তু আপনাদের মধ্যে আবার কেউ কেউ বলছে যে সংস্কার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাজ না, এটা আমরা ক্ষমতা চেয়ে করব। এটি তো ভারতের রায় সবচেয়ে বড় শেখানো বলি, যা আপনারা বলে চলেছেন। বাংলাদেশের রাজনীতিবিদদের মুখোশ উন্মোচনের জন্য তিনি বলেই তো চলেছেন যে আপনারা লিখিত আকারে দেন, আমরা ওয়েবসাইটে দিয়ে দেব, তাহলে কে দেশপ্রেমিক আর কে দেশদ্রোহী জাতি জেনে যাবে। কিন্তু আপনারা সেটি করতে চাচ্ছেন না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি কি এদেশের তরুণরা, যে এদেশের বয়োবৃদ্ধরা, প্রবাসীরা সবাই মিলে নিয়োগ দিয়েছেন, আপনারা কয়েকজন লোক কেন মানতে চাচ্ছেন না? কয়েকদিন পূর্বেই তো রক্তপাত হয়ে গেল, আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেলেন আর আবার ভারতের পা চাটা শুরু করে দিলেন। আপনাদের কেউ ধর্মের দোহাইও দিচ্ছে, আপনাদের কেউ এই দল থেকে ও দলে যাচ্ছে, ওই দল থেকে সেই দলে আসছে। এই বাণিজ্য একটু বন্ধ করুন না। মিডিয়া আমাদের দেশে কখনো সত্যের পক্ষে সত্য ভূমিকা রাখেনি। খনি হাসিনার যুগে 17 লাখ কোটি টাকা পাচার হয়ে গেল, সে ব্যাপারে কোনো মিডিয়া লিখল না, একটি নিউজও করতে পারল না। শেখ পরিবারের বিরুদ্ধে যখনই মিডিয়া কিছু করতে পারেনি, আবার জিয়া পরিবারের পক্ষ থেকে যদি দুর্নীতিবাজরা ক্ষমতায় আসে, এই মিডিয়া তাদের হয়ে গুণ গাইবে, তাদের বিরুদ্ধে যেতে পারবে না। এই হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলির প্রধান কনসেপ্ট। আর আমরা জানি হাতি যখন খাদে পড়ে যায় তখন ব্যাঙও চাটি মারে। তো আমাদের দেশের মিডিয়া এবং মিডিয়া কর্মী আর মিডিয়া মালিক, সাংবাদিক বলেন, যারা নিউজ তৈরি করে আর নিউজ প্রিন্ট করে, তখন এরা ব্যাঙ সাজে আর হাতির গায়ে চাটি মারে। সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। চুপ্পুকে আর আসিফ নজরুলকে একটু যদি সরিয়ে দেওয়া যায় তো এ দেশটা আরো এগিয়ে যাবে। এটি আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, আপনার এমন একটি থিওরি বের করতে হবে যে এই দুই অপদার্থ যেন চিরবিদায় নেয় তাদের স্থান থেকে। জায়েদ খানকে আমরা জানি তিনি ডিগবাজিতে সেরা, আর বিএনপিকে এখন সবাই জানতে পারছে যে পোল্টিবাজিতে সেরা। আর দেশপ্রেমিক জনতা এখন এগুলি, ডিগবাজি আর পোল্টিবাজি, এগুলি আর পছন্দ করছে না। তো সবাই এখন কি বলছেন মির্জা সাহেবকে? মির্জা আব্বাস বলেন, মির্জা ফখরুল বলেন, মির্জা সাহেবরা কি পারবেন তাদের ফাজলামি বাদ দিয়ে এস আলমের পাচার করা টাকা ফেরত আনতে? পারবে না। এমনকি তারা ক্ষমতায় গেলেও পারবে না, দেশই তো চালাতে পারবে না, যোগ্যতা তো এদের কারণ নেই। তাহলে এত নির্বাচনের বুলি কেন দিচ্ছেন আপনারা? ভারতের পশ্চিমবঙ্গের যে মিডিয়া, বিজেপি যত মিডিয়া, ভারতের প্রায় সবকটি গণমাধ্যম এদেশের বিরুদ্ধে অপপ্রচার কিন্তু চালিয়ে যাচ্ছে, আমরা দেখেই চলেছি। তো ভারতের হয়ে কেউ কেউ বাংলাদেশের জরুরি অবস্থা জারির উকালাতেও করছেন। শুধু তাই নয়, জরুরি অবস্থা জারিতে সেনাবাহিনী নাকি দৃঢ় সমর্থন দেবে বলেও তিনি আশাবাদী। ইন্ডিয়া টুডে নামক ভারতের বহু প্রচারিত গণমাধ্যমে তিনি বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সংবিধানের 141 অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা জারি করতে পারেন, আর এক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে দৃঢ়ভাবে সমর্থন করতে পারেন। এই খবর ভারতের পত্রিকায় ছাপছে। ফলে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার বাতিল করে দ্রুত অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আয়োজন করতে পারবেন। সেনাবাহিনী সন্ত্রাসী অপরাধীদের কঠোর হস্তে দমন করতে পারবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সঠিক পরিবেশ সৃষ্টি করতে পারবে। যে ভারত বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেনাবাহিনীকে উস্কানি দিয়েছে, এখনো দিয়েই চলেছে, সেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত
এপ্রিল বৌদ্ধ সম্প্রদায়ের সম্প্রীতি ভবনে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এ সম্প্রীতি ভবন নির্মাণে তাকে সেনাপ্রধানকে অনুপ্রাণিত করেছে। এজন্য সেনাপ্রধান বলেন তিনি ডক্টর ইউনূসের প্রতি কৃতজ্ঞ। অথচ ভারতের পত্রপত্রিকা এবং খবর বলছে ভিন্ন। তো ভারত যখন বুঝলো কোনোভাবেও ইন্টারিম সরকারকে হটানো যায় না, তখন তারা অর্থনৈতিক অস্ত্র প্রয়োগ করলো। তারা নেপাল ও ভুটান ছাড়া পৃথিবীর অন্য সব দেশে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা একতরফাভাবে বাতিল করল। তৎক্ষণাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবারও এতটুকু বিচলিত না হয়ে সিলেট বিমানবন্দর দিয়ে অধিক পরিমাণ কার্গো বিমান চলাচলের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল উদ্বোধন 1 বছরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। ভারত বুঝতে পারছে ইন্টারিম সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো অবস্থাতে নত করা সম্ভব না। সেজন্য তারা মনে করছে নির্বাচন ছাড়া ডক্টর ইউনূসকে সরানো সম্ভব না। তাই তারা বাংলাদেশের নির্বাচন দ্রুত অনুষ্ঠান করার জন্য উঁচু গলায় কথা বলছে। বাংলাদেশে কবে নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, সেটি একান্তই বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু ভারতের যারা পা চাটে তাদের দিয়ে তসবি পড়ানো হচ্ছে। তো এ ব্যাপারে ভারত কথা বলার কে? সাধারণভাবে ভারতের এবং বিশেষভাবে পশ্চিমবঙ্গের কথাবার্তা দেখে মনে হচ্ছে বাংলাদেশে নির্বাচনটাই যেন তাদের অর্থাৎ ভারতের একমাত্র এজেন্ডা। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, সরকার সর্বোচ্চ 18 মাসের মধ্যে নির্বাচন দেবে। বিদেশি একাধিক দৈনিক পত্রিকা এবং নিউজ এজেন্সির কাছে প্রদত্ত সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসও এই রকম কথা বলেছেন, অর্থাৎ 18 মাসের মধ্যে নির্বাচন হবে। ওইভাবে হিসাব করে তখন অনেক ধারণা করেছিলেন অনেকে যে এই 18 মাস শেষ হবে আগামী বছরের জুনে। তো আমাদের আভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলানোর নয়, রীতিমতো সরাসরি হস্তক্ষেপ করে চলেছে। কেন করছে? রাইজিং ভারত নামক একটি ভারতীয় গণমাধ্যমে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ নিয়ে ভারতের অনেক উদ্বেগ রয়েছে। এর মধ্যে 3টি হলো ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে রেটরিক, এখানে রেটরিক বলতে তিনি বিষোদ্গার বুঝিয়েছেন। অপরটি হলো র্যাডিকালিজম, এখানে র্যাডিকালিজম বলতে ইসলামিক চরমপন্থা বুঝিয়েছেন। আর তৃতীয়টি কি? সেটি হলো মাইনরিটি পারসিকিউশন, অর্থাৎ সংখ্যালঘুদের উপর অত্যাচার। তো জয়শঙ্কর আরো বলেন, গণতন্ত্রের মূল কথা হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নেওয়া হয় বা রায় রিনিউ করা হয়। রিনিউ শব্দটি জয়শঙ্করের ভাষা। তাই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, বাংলাদেশ সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দিক। এর আগে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দিক। বলা বাহুল্য, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে তারা সব রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগের অংশগ্রহণকেই বুঝিয়েছেন। এর কিছুদিন আগে ভারতের সেনাপ্রধান জেনারেল ত্রিবেদী যা বলেছেন সেটি আরো মারাত্মক। তিনি বলেন, ভারতের আর্মির সঙ্গে বাংলাদেশের আর্মির যোগাযোগ কোনো সমস্যা নেই, কিন্তু সরকারের সঙ্গে ভারতের স্বাভাবিক সম্পর্ক গড়তে গেলে নির্বাচিত সরকারের সঙ্গে গড়তে হবে। অন্য কথায়, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে স্বীকৃতি দিতে চাননি। সেজন্যই গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ডক্টর ইউনূস স্যারের সঙ্গে নরেন্দ্র মোদী দেখা করেননি। থাইল্যান্ডে সদ্য সমাপ্ত এই যে মিটিং, সেই মিটিংয়ের তিনি ডক্টর ইউনূস স্যারের সঙ্গে দেখা করতে চাননি। চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় ডক্টর ইউনূস স্যার বলেছিলেন, ভারতের 7 সিস্টার ল্যান্ডলকড অর্থাৎ স্থল বেষ্টিত এইসব রাজ্যের সমুদ্র প্রবেশের পথ হলো বাংলাদেশ।
বাংলাদেশ এ জল প্রধানের অভিভাবক। এ মন্তব্যের কারণে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। ডক্টর ইউনূসের এই দুটি মন্তব্য ভারত দারুণ চটেছে, কিন্তু এতে গোসা করার কি আছে? সেভেন সিস্টার তো স্থল বেষ্টিত। আসলে ভারতের মাথা ব্যথা অন্যত্র। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের সময় ডক্টর ইউনূস তার ভীষণ তুলে ধরেছিলেন। তিনি কি বলেছিলেন? নেপাল, ভুটান, বাংলাদেশ, আরাকান এবং সেভেন সিস্টার্স নিয়ে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে। এক্ষেত্রে শিল্পায়নে চীনের বিপুল অভিজ্ঞতা কাজে লাগালে চীন যেমন এই অঞ্চলে তার পণ্য রপ্তানি করতে পারবে, তেমনই অঞ্চলভুক্ত 4টি দেশ এবং সেভেন সিস্টার্স চীনে নিজেদের পণ্য রপ্তানি করতে পারবে। তাছাড়া এই 4টি দেশ এবং সেভেন সিস্টার্স নিজেদের পণ্য নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই ভীষণই ভারতের গায়ে জ্বালা ধরিয়েছে। তাই তারা আদা পানি খেয়ে ডক্টর ইউনূসের সঙ্গে শত্রুতায় লিপ্ত হয়েছে। আর আমাদের দেশে যারা ভারতপন্থী তাদের দিয়ে হরেক রকমের তসবি জপাচ্ছে। ভারত যত ডক্টর ইউনূসের শত্রুতা করছে, ততই ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের কাছে বেশি পপুলার হচ্ছেন। এখন ভারত বুঝতে পারছে নির্বাচন ছাড়া ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। তাই তারা অবাঞ্ছিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার দ্রুত নির্বাচন অনুষ্ঠান কিভাবে দেওয়া যায় প্রকাশ্য হস্তক্ষেপ করছে। আর এদের মুখপাত্র হিসেবে জিএম কাদের বলেন, মির্জা ফখরুল বলেন, মির্জা আব্বাস বলেন, আর সবাই মরিয়া হয়ে উঠেছে। ঠিক ভারত মরিয়া হয়ে গেছে ডক্টর ইউনূসকে উৎখাতের জন্য। তারা তো জুলাই বিপ্লব থেকে উদ্ভূত সরকারকে মানতেই চাচ্ছিল না। বিগত 8 মাস ধরে ডক্টর ইউনূসের ইন্টারিম সরকারকে ডিস্টাবিলাইজ করার জন্য তারা অসংখ্য প্রচেষ্টা চালিয়ে চলেছে। ভারতের লোকাল এজেন্ট, আওয়ামী লীগের কর্মী বা সমর্থক যারা দেশের মধ্যে ঘাপটি মেরে বসে আছে, তারা ছোটখাটো আন্দোলনে অনুপ্রবেশ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে চলেছে। যদিও আমাদের দেশের এখন ডিএমবি প্রধান তিনি সুন্দর সুন্দর পদক্ষেপ নিচ্ছেন যেন তারা সর্বদা ব্যর্থ হয়, আর ব্যর্থ হয়ে চলেছে। যারা বলছে নির্বাচিত সরকার দরকার এবং ইউনূস সরকার ব্যর্থ, তাহলে তারা কেন তার উপরে আস্থা রেখে বসে আছে? রয়ের সঙ্গে মিটিং করে বাংলাদেশে রাজনীতি করা থেকে আমাদের ভারতপন্থীদের বিরত থাকতে হবে। প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এদেশে এসে বাংলাদেশে রাজনীতি করতে যারা চায়, তারা কোনোভাবেও এদেশের ভালো কিছু চায় না। এটি আমাদের সবসময় মনে রাখতে হবে। ভারতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব বলেছেন, ভারত পিপল টু পিপল, অর্থাৎ ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক রচনা করবে। এমন কথা কিন্তু মধুর বাক্য নয়। ওদের কথা এবং কাজে কোনো কালেও মিল পাওয়া যায়নি এবং যাবেও না। তো বাংলাদেশের কোটি কোটি মানুষ ছাত্র নেতাদের নেতৃত্বে শেখ হাসিনাকে তাড়িয়েছে। পৃথিবীর কোনো দেশ হাসিনাকে গ্রহণ করতে রাজি হয়নি। এটিও ভারতের অনেকে এখন মুখ খুলে বলেও চলেছেন। শেখ হাসিনা ভারত থেকে এসেছিলেন, আবার ভারতেই আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিলেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছিলেন, শেখ হাসিনা সেখানে থাকতে পারেন, তবে তাকে চুপ থাকতে হবে। কিন্তু ভারত সে কথায় কর্ণপাত করেনি। শেখ হাসিনা 2-4 দিন পরপরই তার অডিও মেসেজ ইউটিউবে আপলোড করে। এই আপলোড করার কারণে সর্বশেষ এই মেসেজে সোজা সাপটা আওয়ামী লীগ কর্মীদের নির্দেশ দিয়েছেন তারা যেন এবার পাল্টা আঘাত করে। আগে যেমন লগি বৈঠক তাণ্ডবে মানুষ মরেছে, এবার আবার চায়। অথচ আওয়ামী লীগ যারা করে চলেছে তারা একটু চিন্তা করতে রাজি না যে তাদের কোনো একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের বা শেখ পরিবারের কেউ আসবে না, বড় বড় কেউ আসবে না। সবাই পলাতক, আর নিজ দেশে কেউ ঘুমটি মেরে আছে,
আবার বাকিরা তো সব জেল খাটছে। তো বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে ভারতে এখন 1 লাখ আওয়ামী কর্মী এবং সমর্থক অবস্থান করছে। এদের অধিকাংশ পশ্চিমবঙ্গে অবস্থান নিয়েছে, বাকিরা ত্রিপুরা, আসাম এবং দিল্লিতে আস্তানা গেড়েই চলেছে। কেন এদের শেল্টার দেওয়া হচ্ছে? শেখ হাসিনা ক্যাপ্টেন মাজেদকে ফেরত চেয়েছিলেন, ভারত ফেরত দিয়েছে এবং ক্যাপ্টেন মাজেদকে শেখ হাসিনা ফাঁসিও দিয়েছেন। তাহলে আইন আনুক বিচারের জন্য শেখ হাসিনা সহ বাংলাদেশের পলাতক সাবেক মন্ত্রী এবং এমপি যারা ভারতে রয়েছে তাদেরকে ফেরত দিবে না কেন? এটি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রশ্ন ভারতের কাছে। ভারত যখন তখন বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের কথা বলে। এখন বাংলাদেশকেও দাবি করতে হবে ভারত যেন সে দেশের 20 কোটি মুসলমানদের উপর আর নির্যাতন না করে, শিখদের উপরেও নির্যাতন না করে, খ্রিস্টানদের উপরেও এবং বৌদ্ধদের উপরেও নির্যাতন না করে। মুসলমানদের উপর ভারতের নির্যাতনের কাহিনী বলতে গেলে একটি মহাকাব্য রচনা করা যেতে পারে। বাংলাদেশের হিন্দুদের উপর কোনো নির্যাতন হচ্ছে কিনা সেটি তারা সঠিকভাবে জানেও না, কিন্তু ভারতের মুসলমানদের উপর নির্যাতনের ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন হলো ওয়াকফ আইন বাতিল। ভারতের সমগ্র মুসলমান সমাজ সেখানে অনেকটা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো বসবাস করছে। এ ব্যাপারে প্রয়োজন হলে বাংলাদেশ থেকে আওয়াজ তুলতে হবে। আর যেন সে দেশে সংখ্যালঘু যারাই রয়েছেন, শুধু মুসলমান বলেই কথা না, এই হিন্দুত্ববাদী নিপীড়নের শিকার যেন না হয়। তাই আমি সর্বশেষ আপনাদের সকলকে বলতে চাই, আসুন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে দিই। আল্লাহ ওনাকে দীর্ঘায়ু দান করুন এবং আমাদের দেশকে উনি এগিয়ে নিয়ে যান। এই পৃথিবীতে যখন রাজনীতিবিদদের জীবন মানে বিলাসিতা, নিরাপত্তা বেষ্টিত অট্টালিকা আর কোটি কোটি টাকার জীবনযাপন, তখনও একজন রাষ্ট্রপতি আছেন যিনি থাকেন ভাঙ্গা একটি বাড়িতে, নিজেই চাষাবাদ করেন আর দিন শেষে খাওয়া দাওয়া সারেন মাটির চুলার পাশে বসে। কোনো গাড়ি বহর নয়, নেই কোনো দামি স্যুট কিংবা সোনার ঘড়ি। এই মানুষটির নাম হোসে মুজিকা। বিশ্বের সবচেয়ে গরিব রাষ্ট্রপতি হিসেবে তাকে চিনে পুরো দুনিয়া, আর তার জীবনযাপন দেখে অবাক হয়ে যায় আজকের বিলাসী রাজনীতি। উরুগুয়ের এই সাবেক রাষ্ট্রপতি ছিলেন একজন গেরিলা ফাইটার, রাজনৈতিক বন্দী এবং একজন বাস্তবিক কৃষক। রাষ্ট্রপতি হয়েও তিনি নিজের বেতন থেকে 90% দান করে দিয়েছেন দুস্থদের সহায়তায়। যে মানুষটি দেশের শাসক হয়েও থাকতেন নিজের ছোট্ট খামার বাড়িতে, যেখানে কোনো দামি আসবাব নেই, নেই কোনো রাজকীয় সজ্জাও, শুধু একটি টিনের ছাদ, গবাদি পশু আর ক্ষুদ্র এক চাষের মাঠ। মুজিকা কখনোই বিশ্বাস করেননি রাজনীতি মানে টাকা আর আভিজাত্য। তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন একেবারে মাটির কাছাকাছি থেকে। তার একমাত্র যানবাহন ছিল 1987 সালের একটি নীল রঙের ভক্স ওয়াগন বিটল গাড়ি, যা তিনি নিজেই চালাতেন। রাষ্ট্রপতি প্রাসাদে থাকার প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়ে বলেন, গরিব সে না যার টাকা নেই, গরিব সে যার চাহিদা শেষ হয় না। একথা বলে তিনি গোটা পৃথিবীকে শিখিয়ে দেন, ক্ষমতা থাকলেই বিলাসিতা করতে হবে এমন নয়, বরং নেতৃত্ব মানে মানুষের জীবনে উদাহরণ তৈরি করা। তার স্ত্রীও ছিলেন একজন সাধারণ কৃষক, সংসার চালাতেন দুজন মিলে। তাদের কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল দায়িত্ব, সুযোগ নয়। মুজিকার পুরো শাসনকাল জুড়ে উরুগুয়েতে সামাজিক ন্যায় বিচার, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় বড় পরিবর্তন এসেছে, অথচ তিনি একদিনের জন্য নিজের জন্য সুবিধা আদায় করেননি। অনেক বড় বড় রাষ্ট্রনেতা যখন শত কোটি টাকার বাড়ি তৈরি করেন, তখন মুজিকা নিজের ভাঙ্গা দরজা নিজে মেরামত করে সংসার চালান। বিশ্বের বড় বড় মিডিয়া চ্যানেল যাদের চোখে সবসময় থাকে বিলাসী রাজনীতির ছবি, তারাও হোসে মুজিকার জীবন দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল। কারণ এখানে নেই কোনো ভানা ভরণ, নেই কোনো মিডিয়া স্টান্ট। এই মানুষটির জীবনটাই শিক্ষার মতো। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকেও তিনি চাল ডাল কিনে বাজার করতে গিয়েছেন নিজেই, ঘর ঝাড়ু দিয়েছেন আর হাতে কাস্তে তুলে নিয়ে চাষ করেছেন। তিনি একবার বলেছিলেন, আমার জীবনটাই আমার বার্তা। আর ঠিক এই কারণে তিনি ইতিহাসের পাতায় থেকে গেছেন রাষ্ট্রনায়ক হয়ে, নট বিকজ অফ পাওয়ার বাট বিকজ অফ পিউরিটি। এই মানুষটির জীবন যেন এক থাপ্পড় এই পৃথিবীর তথাকথিত রাজনীতিবিদদের মুখে। দর্শক, এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম 5 বছর মেয়াদ বৃদ্ধির জন্য প্রাথমিক অবস্থান এবং পরবর্তীতে চূড়ান্ত আমরণ অনশনের দাবিতে অনশন করছেন বিক্ষুব্ধ জনতা। এখানে যারা রয়েছেন তাদের যে দাবিগুলো রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই 24-এর গণহত্যাকারীদের বিচার সম্পন্ন করতে হবে এবং অন্যতম আগামী 5 বছর রাষ্ট্র সংস্কার চলবে, তারপর নির্বাচন। তৃতীয়ত তাদের যে দাবিটি রয়েছে, অবশ্যই আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, পরে জাতীয় নির্বাচন। চতুর্থ যে দাবিটি রয়েছে তাদের, প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা যেসব দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট দোসর আছে তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে এবং যোগ্য লোক বসাতে হবে।
পঞ্চম যে দাবিটি তারা তুলেছেন, নির্বাচনে প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, স্নাতক হতে হবে। এই 5টি দাবিতে কিন্তু এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছে তারা কিন্তু আমরণ, অনশন এবং অবস্থান কর্মসূচি পালন করছে, সেটি তুলে ধরার চেষ্টা করছে ঢাকা পোস্টার ক্যামেরায়। দর্শক কে কোথা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর প্রেক্ষিতে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের সাথে যেখান থেকে সরাসরি যুক্ত রয়েছেন আপনার পরিবার পরিজনের সাথে লাইভটি শেয়ার করতে পারেন। দর্শক এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করবো। ভাই, প্রথমে আপনার কাছে একটু জানতে চাইবো আপনাদের দাবি আসলে কি দাবির, মূলত কি দাবি নিয়ে এখানে অবস্থান পালন করছেন? আমাদের প্রথম দাবি হলো ডক্টর ইউনূস স্যারকে আমরা পরবর্তী 5 বছরের জন্য চাই। পরবর্তী 5 বছরের জন্য চাওয়ার প্রধান কারণ হলো আমরা চাইতেছি যে ডক্টর ইউনূস স্যারের সময়ের মধ্যেই আমাদের যে সংস্কারগুলো ওগুলো, কারণ আমরা অন্যান্য দলগুলোর মধ্যে দেখছি যে ওনারা কি আস্থা যোগাইতে পারছে জনগণের মনের মধ্যে যে ওনারা কি আসলেই পারবে সংস্কারগুলো করতে। আমরা জুলাইতে অনেকগুলো রক্ত ঝরাইছি, তো ওইগুলোর বিচারগুলো সঠিকভাবে এখনো হয়নি। তো আমরা মনে করি ইউনূস স্যার ছাড়া আর কেউ এগুলা করতে পারবে না, কেননা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে ওই দলগুলোর মধ্যে কেউই এই সম্পর্কে কোনো ধরনের কথা বলে না, বা ওনারা জাস্ট নির্বাচন চাইলে কি সংস্কার সম্ভব। আমরা চাইতেছি আগে সংস্কার পরে নির্বাচন। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি দাবি করছেন যে 5 বছর, 5 বছরই কেন? এখানে এটা তো 5 বছর, এটা তো 2 বছরও তো হতে পারত। এখানে সুন্দর করে লেখা আছে ন্যূনতম 5 বছর। আমি মনে করি বা আমরা মনে করি দেশের 70% মানুষই মনে করে যে 5 বছর এটা একটা ন্যূনতম সময়। এর থেকে কম সময়ের মধ্যে আসলে বাংলাদেশের মতো একটা দেশের সংস্কার সম্ভব। আচ্ছা, এখানে একটু বিষয় জানা ছিল, সেটাই অনেক নিরীজনরা দাবি করছেন যে আপনি বলছেন 70%। এটা আসলে কিভাবে আইডেন্টিফাই করলেন, কিভাবে বুঝতে পারলেন? আপনারা গণমাধ্যমে দেখলেই বুঝতে পারবেন, অথবা মানুষ আমরা যখন জিজ্ঞেস করি, একজন রিক্সাওয়ালা বলেন, একজন সরকারি ফার্স্ট গ্রেডের অফিসার মনে করেন, তারা সবাই বলতেছে যে ন্যূনতম 5 বছর। এই জন্য আমরা ভাবতেছি যে 70%। দর্শক, এখানে যারা রয়েছেন তাদের যে দাবিগুলো রয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করছে। তারা যেমনটি বলছিলাম তাদের যে দাবিগুলো রয়েছে, তারা মূলত 5টি দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ করছেন। দর্শক, যেমনটি বলছিলাম তারা মূলত 5টি দাবিতে এই মুহূর্তে অবস্থান পরিচালনা করছেন এবং আমরণ অনশন করছেন, এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো আবারও জানানোর চেষ্টা করছি, ঢাকা পোস্টার ক্যামেরায়। তাদের যে দাবিগুলো রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 24-এর গণহত্যাকারীদের বিচার সম্পন্ন করতে হবে, ন্যূনতম আগামী 5 বছর রাষ্ট্র সংস্কার চলবে, তারপর নির্বাচন, অবশ্যই আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, পরে জাতীয় নির্বাচন, প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা যেসব দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট দোষর আছে তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে এবং যোগ্য লোক বসাতে হবে। পঞ্চম যে তাদের যে দাবি রয়েছে, নির্বাচনের প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, স্নাতক করতে হবে। তাদের এই 5টি দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে গণ অনশন করছেন, এবং তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের যে দাবিগুলো রয়েছে এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করছে। ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনারা যে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, দাবিগুলো যদি একটু বলতেন, এবং এখানে যে বলছেন ন্যূনতম 5 বছর, এখানে ন্যূনতম 5 বছরই কেন? এটি 10 বছর হতে পারতো কিংবা 2 বছর হতে পারতো। মানুষ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা কত বছর ন্যূনতম কত বছর ক্ষমতা যাবেন? সুন্দর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি আল্লাহ তাআলা ওনাকে লেখা দান করুক, উনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত বাংলাদেশে উনি অ্যাক্টিভ থাকবেন, বাংলাদেশের জন্য কাজ করবেন। That doesn't mean যে ওনাকে আমরা ক্ষমতায় রাখবো, ক্ষমতা উনি কিন্তু আমাদের পরবর্তীতে যেই আমরা এই গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের মাধ্যমে ওনাকে আমরা তারা আবার ফ্যাসিস্ট, এটাও একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল। কতদিন কতদিন প্রশ্ন হচ্ছে, তারপর আমাদের আমরা ওনাকে যৌক্তিক সময় যতদিন পর্যন্ত আমরা চাই না যাবে, যতদিন বাংলাদেশে গণতন্ত্র ফিরে না আসবে, যতদিন বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ না হবে, পরিবেশ তৈরি হবে, এবং তারপর সেটা বৃহৎ আকারে আমাদের ব্যানার আছে 5 বছর। আসলে আপনারা হ্যাঁ, এটা 5 বছর আমাদের একটা সিম্বলিক, আমরা একটা সংখ্যা দিয়েছি মূলত। হ্যাঁ, আমরা 5 বছর ওনাকে চাবো যাতে উনি আমাদেরকে কাজ করেন, কিন্তু উনি যতদিন মধ্যে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সাথে প্ল্যাটফর্ম থাকতে হবে এবং বাংলাদেশকে নিয়ে উনি কাজ করবেন। সেই প্ল্যাটফর্মগুলোতে এখনো রয়ে গেছে। আমরা চাচ্ছি সেই দোষরগুলোকে সেইখান থেকে হটানো হোক, নয়তো সেখানে নতুন কাউকে বসানো। তাহলে কি দাবি করছেন যে পরবর্তী নির্বাচনে যদি কেউ কোনো দল আসে, সেই দলের সাথে সংস্কার করবে না, এমন কোনো কিছু? আমি বলতেছি না সেটা যে সংস্কার করবে না, তবে আপনি যদি কত সংস্কৃতি দেখেন বাংলাদেশে, কোনো রাজনৈতিক দল যদি একবার ক্ষমতায় আসে
তারা নিজের সংস্কার করছে, হয়তো নিজের দলের সংস্কার করছে, কিন্তু দেশের জনগণের সংস্কারগুলো তারা করে। তো শুধুমাত্র এই দিক থেকে চিন্তা করে আমরা বলতেছি যে আগে সংস্কার হোক, সংস্কারে তো বাধা নাই, সংস্কারের ভয় কিসের, আগে সংস্কার হোক, তারপর না হয় নির্বাচন। কেউ তো বলে নাই, এখানে ছাত্ররাও বলতেছে না যে নির্বাচন দিব না, জনগণও বলতেছে না আমরা নির্বাচন চাই না, হ্যাঁ তারা বলতেছে আগে সংস্কার চাই, আগে সংস্কার চাই তারপর নির্বাচন হোক। কিন্তু সংস্কার না করে নির্বাচন যাতে না হয়, এটা হচ্ছে আমাদের বলা। আপনারা কত বছর তাদের সাথে কথা বলছেন, আপনারা যেমনটি বলছিলেন তারা মূলত 5টি দাবিতে এই মুহূর্তে কিন্তু গণ অনশন করছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের যে দাবিগুলো রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 24-এর গণহত্যাকারীদের বিচার সম্পন্ন করতে হবে, ন্যূনতম আগামী 5 বছর রাষ্ট্র সংস্কার চলবে, তারপরে নির্বাচন, অবশ্যই আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, পরে জাতীয় নির্বাচন, প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গার যেসব দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট দোষর আছে তাদেরকে দ্রুত অপারেশন করতে হবে এবং যোগ্য লোক বসাতে হবে, এবং তাদের যে সর্বশেষ পঞ্চম যে দাবিটি তারা তুলেছেন এবং তাদের যে ব্যানার রয়েছে সেটিতে তারা লিখেছেন নির্বাচনের প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হবে। এই 5টি দাবিতে তারা মূলত এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি এবং আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। এবং তাদের কাছে জানতে চেয়েছিলাম যে পরবর্তীকালীন সরকার আসলে কেন 5 বছরই ন্যূনতম কেন 5 বছরই, সেটি 2 বছর কিংবা 10 বছর নাই কেন, সেটিও কিন্তু তারা জানিয়েছেন। এবং এখানে আরও যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো এবং তাদের দাবিগুলো রয়েছে সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। বা আপনার কাছে প্রথমে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনাদের যে দাবি রয়েছে এই দাবি যদি মেনে না নেওয়া হয় কিংবা কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে পরবর্তী আপনাদের কর্মসূচি কি থাকবে? আমাদের আরো কিছু কর্মসূচি আছে, যদি আমাদের আমাদের সবাই সমর্থন করবে, অনেক জায়গায় কর্মসূচিগুলো যে যদি আমাদের অনুসরণ করতে হয় আমরা রাজি আছি, আমরা এখানে অবস্থান করবো যে আমাদের সঠিক সিদ্ধান্ত না আসবে যে 5 বছর পর্যন্ত আমাদের সরকারে থাকবে, নির্বাচন আমাদের রাষ্ট্রায়ত্ত এবং সাংবিধানিক ভেঙে হোক সেভাবে হোক, কিন্তু আমরা রাখতে চাই, এটা হচ্ছে আমাদের মূল সেই দাবিগুলো। সেই দাবিগুলো সরকারের আন্ডে আমাদের সকল সংস্কারগুলো শেষ হোক, তারপরে সরকারের নির্বাচন দেওয়া হবে। তার মানে কি আপনাদের আশঙ্কা রয়েছে যদি এই মুহূর্তে নির্বাচন দেওয়া হয় কিংবা 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া হয়, পরবর্তী যে সরকার আসবে সেই সরকার কোনোভাবে সংস্কার করবে না, এরকম কিছু কিনা? আমাদের এই সরকার যে সরকার আপনারা বলতেছেন যে নির্বাচনের পরে যদি কোনো সরকার আছে, এরকম হবে রাজনৈতিক দল এখনো প্রমাণ দিতে পারেনি যে তারা এই সংস্কারগুলো আমাদের যদি ভবিষ্যতে এরকম কোনো তাদের রিফর্ম করা উচিত। প্রত্যেকটা দল যারা বলতেছে নির্বাচনের পরে তারা সংস্কারগুলো করবে এরকম প্রমাণ তারা দিতে পারে, কিন্তু আমরা দেখেছি চাঁদাবাজি এবং দাঁড়ানোর টেন্ডারবাজি করে বিভিন্ন অপকাণ্ডের সাথে তারা জড়িত। আমরা কিভাবে বিশ্বাস করবো তারা এই সংস্কারগুলো সঠিকভাবে করবে? আমরা আন্দোলন করছি, যে আন্দোলনের মাধ্যমে আমাদের নিহত আহতদের এখন পর্যন্ত সঠিকভাবে চিকিৎসাও হচ্ছে না। যে সরকারকে আমরা বসিয়েছি সেই সরকারের মাধ্যমে সঠিকভাবে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না, সেখানে আমরা কিভাবে ভাববো যে বিরোধী একটা দল এসে তারা ক্ষমতায় এসে এই সরকারের সঠিকভাবে তারা চিকিৎসা করতে পারবে এবং যেসব জায়গাগুলো সংস্কার প্রয়োজন তারা সঠিকভাবে করবে? সেখানে তারা কোনো আশা আমাদের জনগণের মাঝে তৈরি করতে পারে। তারা যদি ভবিষ্যতে নিজের দলকে পরিবর্তন করে নিজের দলের মানুষগুলোকে সঠিক পথে এনে যদি তারা যদি প্রমাণ দিতে পারে যে দেশের জনগণ তাদের চায়, দেশের জনগণের ভালোবাসা যদি তারা আদায় করে দিতে পারে, তাহলে তারা নির্বাচনে আসুক, তারা ক্ষমতায় আসুক, আমাদের কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় জানতে চাইবো, বর্তমানে যে দলগুলো রয়েছে তারা তো নির্বাচন দ্রুত সময়ের মধ্যে চাচ্ছে, এই বিষয়ে আপনার মতামত? দেখেন, নির্বাচন তারা ক্ষমতা লোভী, এটা স্পষ্টভাবে সবাই দেখতে পাচ্ছে। যারা বর্তমানে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে তারা নির্বাচন চাই, কারণ তারা এখন ভাবতেছে তারা তাদের মানে ভোটের অধিকার, ভোটের যে খেলাটা তারা খেলেছে তাদের এটা আমাদের অভিজ্ঞতা। আমরা চাই আপনারা ভোট নিয়ে ভাবেন বা নির্বাচন নিয়ে ভাবেন, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আগে আমাদের সংস্কারগুলো শেষ করতে দেন, আমাদের যে সংস্কারগুলো সঠিকভাবে আপনি নির্বাচন কমিশনও তো সংস্কার বাকি আছে, আপনি আগে কেন নির্বাচনে যাচ্ছেন? আগে নির্বাচন কমিশনার যে সংস্কারগুলোর মাধ্যমে প্রত্যেকটা জায়গায় যে সংস্কার ভোট চুরি যেগুলো হয়ে আসছে প্রত্যেকটা জায়গা থেকে তো আগে সংস্কার করবে, সেগুলো আগে শেষ করবে, তারপরে যে সংস্কারগুলো বাংলাদেশের দরকার প্রত্যেকটা সংস্কার শেষে তারপরে গিয়ে নির্বাচন আসবে। আপনি প্রথমে কিভাবে নির্বাচন চাইতে পারেন? এই সরকার বসানো হয়েছে তো সংস্কারের জন্য, এই সরকার সংস্কার শেষ করতে কতদিন লাগবে? এটা কি সরকার যখন বসছে তখন বলে দিচ্ছে যে আমি 1 বছরের মধ্যে সংস্কার শেষ করে তারপর নির্বাচন দিয়ে দিব? তো এই সংস্কারের জন্য তারা সময়
যেহেতু প্রয়োজন তাদের আরো সহযোগিতা করবো দেখি যত তাড়াতাড়ি সম্ভব সহযোগিতা করা যায় সেটা না চেয়ে তারা নির্বাচন চাচ্ছে এটা কোনোভাবে যৌক্তিকতা আমি দেখতে পাচ্ছি এই র থেকে বাংলাদেশকে রক্ষা করবো। বা আপনার কাছে একটু জানতে চাইবো আপনাদের যে দাবিটা রয়েছে সেই দাবিটি আপনি লিখেছেন যে সর্বনিম্ন 5 বছর। এটি মূলত যেমন জানতে চাচ্ছিলাম যে সর্বনিম্ন 5 বছরই কেন, সেটা 2 বছর কিংবা 10 বছর হতে পারতো, এটি 5 বছরই কেন, এই বিষয়ে জানতে চাইবো। এবং বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে, এই বিষয়টি আসলে ব্যাখ্যা করবেন। আরেকটা বিষয় জানতে চাইবো, পরবর্তী নির্বাচনে যারা আসবেন তাদের উপরে কি আপনারা ভরসা পাচ্ছেন না বিধায় আপনারা এই 5 বছরের দাবিটি করছেন কিনা? আপনার শেষ কথাটার উপর আমি আমরা এখানে একটা শব্দ লিখছি যে ন্যূনতম 5 বছর। দেখেন সংস্কার একটা গুরুতর বিষয়, আর বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর। এখানে রন্ধ্রে দুর্নীতিবাজের আঁকড়া আমরা দেখতে পারি। যেমন দুঃখজনকভাবে বলি, জনগণের নিরাপত্তা দিবে যে পুলিশ জনগণের বন্ধু। আমরা দুঃখজনকভাবে অতীতে দেখে আসছি যে আওয়ামী পুলিশ ছিল, আর এখন দেখতেছি আমরা বিএনপি পুলিশ হয়ে গেছি। আর আমরা বিএনপি বলতে বিএনপি জায়গায় যদি অন্য কোনো দল হইতো তাহলে সেই দলের নামই উল্লেখ করতাম, যেহেতু আমরা এই দলের নাম শুনছি এই জন্য বিএনপি। তো এই যদি হয় আমাদের প্রশাসনের অবস্থা, তাহলে আমাদের জনগণ এখানে নিরাপত্তা কোথায় পাচ্ছে, আর একটা স্বপ্নের বাংলাদেশ আমরা কিভাবে পাবো? এই জন্য আমরা মনে করি আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, দুদক এবং নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলো আগাগোড়া রিফর্ম হোক, এখানে কোর্পোরেট লোকগুলো এখান থেকে অপসারণ করা হোক এবং যোগ্য দেশপ্রেমীদেরকে এখানে বসানো হোক। এখন যেমন আপনার এই ভিডিওর কমেন্ট বক্সে যারা বলতেছে যে ডক্টর ইউনূসকে চাই আর কাউকে চাই না, আমরা যোগ্য লোক পেয়ে গেছি, এই কমেন্টগুলো আসতেছে। যখন জনগণ মনে করবে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন যথেষ্ট সুন্দর হয়ে গেছে, সংস্কার কার্য সম্পূর্ণ হয়ে গেছে, এখন ডক্টর ইউনূসের মধ্যে আমরা একটা নির্বাচন চাচ্ছি, তখনই নির্বাচন হবে, এটা আমরা চাচ্ছি। আর সংস্কারের প্রশ্নে আরেকটা কথা আমি অ্যাড করবো, সংস্কার শুধু রাষ্ট্রের সংস্কার দরকার, ব্যাপারটা এমন না। আপনি যদি কোনো রাজনৈতিক দলের হয়ে থাকেন তাহলে রাজনৈতিক দলেরও সংস্কার প্রয়োজন। আমরা বড় বড় দলগুলো দেখতে পারি, যেমন বিএনপি, জামাত হতে পারে, এনসিপি হতে পারে, বিপিনুরের দল হতে পারে, নাদিম ভাইয়ের দল হতে পারে, আরো যে দলগুলো আছে এই দলগুলোরও সংস্কার প্রয়োজন। দলগুলোরও আমরা যদি দেখি যে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলই সেকেলে গড়নে তৈরি। নতুন যারা আসতেছে, তরুণ যারা আসতেছে, তারা যেন সুযোগ পায়, যোগ্য লিডারশিপ যেন আসতে পারে, সেজন্য রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের জায়গা থেকে সংস্কার করবে, রাষ্ট্রের জায়গা থেকে সংস্কার করবে। এই জন্য আমরা চাচ্ছি যে 5 বছর সংস্কারটা 24 তারপর আপনার নির্বাচন। অনেকেই বলছেন যে এই যে সংস্কার, সেখানে জবাবদিহিতার যে বিষয়টি সেটি প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে নিয়ে আসা উচিত, এই বিষয়ে আপনার মতামত? জবাবদিহিতা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। একটা সরকারের যদি সরকার প্রধানের যদি দায়বদ্ধতা না থাকে, তার কৃতকর্মের জন্য, তার কাজের জন্য, যে কোনো বিষয়ের জন্য যদি তার জবাবদিহিতার জায়গাটা যদি সহিষ্ণু না হয় এবং সেটা যদি নিশ্চিত করা না হয়, তাহলে তো অবশ্যই এটা জনগণের জন্য ভয়াবহ। আর এই কারণে অতীতে ফ্যাসিস্টের এই ব্যাপারে আমরা পুরোপুরি একমত যে জবাবদিহিতার জায়গাটা পুরোপুরি সহিষ্ণু থাকতে হবে। আমাদের সংস্কারের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটা, আমরা চাচ্ছি সরকার জবাবদিহিতামূলক সরকার। জানতে চাইবো আপনাদের যে দাবিটি রয়েছে, এই দাবিটির প্রেক্ষিতে যদি কোনো জবাব না আসে কিংবা দাবিগুলো মেনে না হয়, তাহলে পরবর্তী কর্মসূচি কি থাকবে? দাবি যদি মেনে নেওয়া হয় আলহামদুলিল্লাহ আমরা পরবর্তী কর্মসূচি হবে, যেহেতু আমাদের ব্যানারটা আমরা ইউজ করছি বাংলাদেশ সংস্কার আন্দোলন। তো বাংলাদেশে যখনই সংস্কারের প্রয়োজন হবে ইনশাআল্লাহ তখনই আমরা দেবেন। এক্ষেত্রে আমরা কোনো দল, কোনো ব্যক্তির প্ররোচনা বা ব্যক্তির সমর্থনে প্ররোচনায় আমরা থাকবো না, এবং ব্যক্তি বা গোষ্ঠীর সমর্থনে তখনই আমরা আসবো যখন তার ভিতরে আমরা যেমন তারা বলছিলেন তাদের যে দাবিগুলো রয়েছে, দাবিগুলো যদি না মেনে নেওয়া হয় তাহলে তারা পরবর্তী কর্মসূচি দেবেন এমনটি তারা বলছিলেন। এবং তারা কিন্তু এই মুহূর্তে সাধারণ একটি অবস্থান কর্মসূচি এবং আমরা পালন বলেছেন। এবং তাদের যে দাবিগুলো রয়েছে তারা কিন্তু বলছিলেন যে তারা মূলত 5টি দাবিতে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই 24 গণহত্যাকারীদের বিচারে সম্পন্ন করতে হবে, নতুন আগামী 5 বছর রাষ্ট্র সংস্কার চলবে, তারপরে নির্বাচন, অবশ্যই আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, পরে জাতীয় নির্বাচন, এবং গুরুত্বপূর্ণ জায়গা যেসব দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট রয়েছে তাদেরকে দ্রুত অপারেশন করতে হবে এবং যোগ্য লোক বসাতে হবে। এবং পঞ্চম সর্বশেষ যে তাদের যে দাবি রয়েছে, নির্বাচনী প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে। এই মূলত 5টি দাবিতে কিন্তু এই মুহূর্তে তারা রাজু ভাস্কর্যের সামনে কিন্তু আমরণ অনশন করছেন এবং অনশন কর্মসূচি পালন করছেন। দর্শক এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, তাদের যে দাবিগুলো রয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায়। আপু, আপনার কাছে জানতে চাইবো, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ন্যূনতম 5 বছর, এটি মূলত 5 বছরই কেন, সেটি 2 বছর কিংবা 10 বছর নয় কেন? আরেকটা বিষয় জানতে চাইবো যে দ্রুত নির্বাচন যে দলগুলোতে চাচ্ছে, সেই দলগুলোর বিষয়ে আপনার কি বলার থাকবে? আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে দ্রুত নির্বাচন 5 বছর চাচ্ছেন, তার মানে কি এই বিষয়টা এরকম যে যারা আসছেন, যদি নির্বাচন যারা আসবে তাদের উপর আসলে আপনারা ভরসা পাচ্ছেন না, বিষয়টি এরকম কিনা আপনি বলবেন?
সেই ক্ষেত্রে মনে হয় না যে 17 বছরের পরে এই যে পরিবর্তনটা আসছে এই পরিবর্তনটা ধরে রাখতে পারবে। দেখা যাবে ঠিক আগের মতো একটা রাজনীতি যেমন টিপিক্যালি বাজেট যে হারে বর্তমান সরকার কমিয়ে দিল, এটা কিন্তু লাস্ট কয়েক বছরে এখান থেকে উঠে দাঁড়ানো অনেক একটা কাজ হবে। বর্তমানে দেখা যাচ্ছে যে ইউনিট সরকার ডক্টর ইউনিট সরকার তারা আমাদের জন্য এই কয়েক মাসে দেশের জন্য অনেক কিছু করছে। তো উনি যদি 5 বছর থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে দেশের জন্য অবশ্যই অনেক কিছু করবে। এটা নিঃসন্দেহে যেটা আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় রাজনৈতিক দল আসলে ঠিক এমন করতে পারবে। সেই জন্য আমাদের সাধারণ জনগণ চাওয়া যে ইউনিট সরকার 5 বছর থাকুক, তারপরে একটা নির্বাচনে আপনার কাছে সেম প্রশ্নটাই থাকবে, আপনার কাছে সেম প্রশ্নই থাকবে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি 5 বছরই কেন, সেটি বেশি কিংবা কম নয় কেন, আরেকটি বিষয় জানতে চাইবো। হ্যাঁ, আপনাদের দাবিগুলো রয়েছে, দাবিগুলো যদি না মেনে নেওয়া হয় তাহলে পরবর্তী কর্মসূচি কি থাকবে। আরেকটি বিষয় জানতে চাইবো যে বর্তমানে যারা রাজনৈতিক দলগুলো আসলে নির্বাচন দ্রুত সময়ের মধ্যে যাচ্ছে তাদের উপর আসলে কি আপনারা ভরসা পাচ্ছেন কিনা, এই বিষয়টি জানতে চাই। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ধর্ষণ থেকে শুরু করে চাঁদাবাজি, মারামারি, হানাহানি, এগুলো কিন্তু রাজনীতি দলগুলো তো সেক্ষেত্রে দেখা গেল যে 5 বছরের আগে যদি তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশের অবস্থা কি হতে পারে, 17 বছরের যে আবারও স্বৈরাচার সৃষ্টি হতে পারে এটা কিন্তু সবাই জানে। এই জন্যই আমরা চাই যে সরকার আসলে আগে সংস্কার হোক, তারপরে দর্শক যেমন তারা বলছিলেন আগে সংস্কার পরবর্তীতে নির্বাচন, এরকম দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা গণ অনশন করছেন এবং তারা যে দাবিটি করছেন অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম 5 বছর মেয়াদ বৃদ্ধি করতে হবে, এই দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে গণ অনশন করছেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করছে ঢাকা পুলিশের ক্যামেরায়। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম 5 বছর মেয়াদ বৃদ্ধির জন্য প্রাথমিক অবস্থান এবং পরবর্তী চূড়ান্ত অবমাননা অনশনের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান পালন করছেন এবং তাদের যে 5টি দাবি রয়েছে তার মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই 24-এর গণহত্যাকারীদের বিচার সম্পন্ন করতে হবে, ন্যূনতম আগামী 5 বছর রাষ্ট্র সংস্কার চলবে, তারপরে নির্বাচন অবশ্যই আগের স্থানীয় নির্বাচন দিতে হবে, পরে জাতীয় নির্বাচন, প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা যেসব দুর্নীতি যেসব দোষক রয়েছে তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে এবং যোগ্য লোক বসাতে হবে এবং পঞ্চম সর্বশেষ তাদের যে দাবিটি রয়েছে নির্বাচন প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর করতে হবে এবং তারা আরও বলেছেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসবে কিংবা ক্ষমতায় আসবে তাদের অবশ্যই জবাবদিহিতার যে স্থান রয়েছে সেই জবাবদিহিতার জায়গায় আসতে হবে, তাহলেই বাংলাদেশ থেকে দুর্নীতি এবং পুনরায় যে স্বৈরাচারী মনোভাব সেটি বিলুপ্ত হবে বলে তারা কিন্তু মনে করছেন। দর্শক, আমাদের সাথে কে কোথায় থেকে সরাসরি যুক্ত রয়েছে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির সাথে আপনার মতামতটি সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং তারা যেমনটি বলছিলেন যে আমরা কিন্তু বেশ কিছু দেখতে পাচ্ছি যে বেশ কিছু রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাবি করছেন, কিন্তু এদিকে কিন্তু বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু এদিকে আবার আমরণ অনশন করছেন এবং বিক্ষোভ করছেন। তারা দাবি করছেন যে দ্রুত সংস্কার পূর্বে প্রয়োজন, তারপরে রাষ্ট্র নির্বাচন প্রয়োজন, কেননা যদি তারা যেমনটি বলছিলেন যদি রাষ্ট্র সংস্কার যদি না হয় তাহলে পুনরায় আবারও ফ্যাসিস্ট সরকার কিংবা ফ্যাসিস্ট দল গঠন হতে সময় লাগবে না, এমন কিন্তু তারা দাবি করছিলেন এবং তারা আরও বলছিলেন যে অবশ্যই আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, পরবর্তীতে জাতীয় নির্বাচন দিতে হবে, এরকম অনেক দাবি কিন্তু তারা করছেন এবং অনেক বিষয় তারা তুলে নিয়ে আসছেন এবং আরও বেশ কিছু বিষয় তারা তুলে নিয়ে আসছেন যে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর করতে হবে। এই বিষয়ে তারা যেমনটি বলেছেন যে আমরা যদি
তৃণমূলে রাজনীতিগুলো দেখতে যাই এবং গ্রাম অঞ্চলে যে রাজনীতিগুলো হয়ে থাকে, ইউনিয়ন পর্যায়ে যে রাজনীতিগুলো হয়ে থাকে, সেখানে তারা যেমনটি বলছিলেন একজন যে ইউনিয়ন পর্যায়ে যদি চেয়ারম্যান নির্বাচন অথবা মেম্বার নির্বাচনে আমরা যদি দেখি, সেখানে দেখা যায় যে এসএসসি পাস অথবা কেউ স্কুলের গণ্ডিতে পৌঁছায়নি, এরকম অনেকেই রয়েছেন তারা এরকম শিক্ষাগত যোগ্যতা নিয়ে মেম্বার নির্বাচিত হচ্ছেন কিংবা চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন কিংবা রাজনীতি করছেন। এই বিষয়ে তারা বলেছেন যে অবশ্যই স্নাতক করতে হবে, যাতে করে এই শিক্ষার যে শিক্ষা ব্যবস্থা সেখানে যেন তাদের হস্তক্ষেপ থাকে এবং বিচার জব টিচার যে বিষয়টি সেটিও যেন নিচে থাকে। এই সকল বিষয় কিন্তু তারা তুলে নিয়ে আসছেন এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলেছেন। সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করছে ঢাকা পোস্টের ক্যামেরায়। দর্শক আমাদের সাথে কে কোথা থেকে সরাসরি যুক্ত রয়েছে সেটি কমেন্ট পারেন। ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে আপনি যে এখানে অংশগ্রহণ করেছেন, আপনি কি জানেন যে মূলত এখানে মানে কেন অংশগ্রহণ করেছেন? করতে পারবে এটা অন্য কেউ করতে পারতো না, কারণ সরকারি সারা বিশ্বে একটা ফেস ভ্যালু আছে, যেটা আমরা কিছুদিন আগেও দেখছি। যে সরকারি নেতৃত্বে কিছুদিন আগে ট্রাম্পের যখন বাংলাদেশের হইয়া নির্বাচন জন্য করতে বললো, সারা বিশ্বের অর্থনীতি হয়ে গেল। এছাড়াও ডক্টর ইউনূসের নেতৃত্বের একটা প্রভাব আছে। আর ডক্টর ইউনূসের আমলে দুর্নীতির আশপাশে আছে, মানুষের আস্থাবাদী সরকার ডক্টর ইউনূসের সরকার, এই সরকারকে আমরা চাই। আচ্ছা, একটা বিষয় জানতে চাইবো, ধরুন যে আপনাদের যে দাবিটি রয়েছে সেই দাবিটি মেনে নেওয়া হলো, তাহলে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসলে কোন জায়গাগুলোতে সংস্কার করার, দ্রুত সংস্কার করার প্রয়োজন আছে বলে মনে করেন? মনে করি যে আগে যদি নির্বাচন চাইতে হয়, আগে রাজনৈতিক দলগুলো সংস্কার করতে হবে। যেমন দুইটা দল আছে, বিএনপি আর জামায়াত, তারা দুইটা দলের সংস্কার নাই। কারণ বিএনপি যেমন এখন মানুষ বলতেছে আগে চাঁদা লাগতো 500 টাকা, চাঁদা লাগে 1000 টাকা, মানে চাঁদা সেক্টরে আরো চাঁদাবাজি বাড়ছে। যারা গাড়ি চালায়, যারা পরিবহন সেক্টরে আছে, তারা তাহলে চাঁদার পরিমাণ কি বাড়ছে? আমরা 2001 থেকে 2005 সালে দেখছি বিএনপির আমল কি পরিমাণ দুর্নীতি হয়েছে। বাংলাদেশ দুর্নীতিতে একটা সারা বিশ্বে বাড়তেছে, এমনকি বিগত সরকারের আমলও বাংলাদেশে প্রচুর দুর্নীতি হয়েছে। দুর্নীতির নামে হাজার হাজার কোটি টাকা এই দেশে পাচার করে দেওয়া হয়েছে। এই দেশের শিক্ষা, মেরুদণ্ড সবকিছু ভেঙে দেওয়া হয়েছে। এই দেশে কোটা ব্যবস্থার মাধ্যমে সবকিছু ভেঙে দেওয়া হয়েছে। যোগ্য লোকরাও চাকরিতে ঢুকতে পারছে না। আমরা চাই প্রথম শিক্ষা, স্বাস্থ্য খাতে সংস্কার। ডক্টর ইউনূস স্যার চীনের সাথে যোগাযোগ করে যে পৃথিবীকে 1027 চাষ প্রদান করতেছে, এটার ফলে কয়েক কোটি মানুষের জীবনযাত্রা বদলাই যাবে। আর ভারত যে আমাদের সাথে এদেশের কয়েক কোটি মানুষ আজ থেকে 50 বছর ধরে তিস্তার কারণে বঞ্চিত হতেছে, তিস্তার কারণে তারা চেষ্টা করতেছে না। এই ইউনিট সরকার চীনের সাথে পরিকল্পনায় 50 বছরের মাত্র প্ল্যান চাইছে। চীন আমাদের সাথে 50 বছরের তিস্তা নদী নিয়ে কাজ করতে প্রস্তুত। এই তিস্তা প্রকল্প এনে দেশের কয়েক কোটি মানুষ শান্তিতে থাকবে, করতে পারবে। তাই আমরা ডক্টর ইউনূসকে চাই। সরকার ইউনূসের যুগান্তকারী পদক্ষেপগুলো নিচ্ছে, এগুলো অন্য কেউ নিতে পারবো না। আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনারা পঞ্চম যে দাবিটি রেখেছেন, নির্বাচনের প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর হইতে হবে, তো এই বিষয়টি আসলে বলবেন যে আসলে কেন স্নাতকোত্তর হইতে হবে এবং এটি আসলে এই বিষয়ে বিস্তারিত বলবেন। নির্বাচনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের নামও লিখতে পারে না, কিন্তু এমপি পদ পাইয়া যায় ক্ষমতার পুরো চাঁদাবাজি ভালো নেই। এই জন্য আমরা যে কমপক্ষে স্নাতক শিক্ষার সাথে যোগাযোগ করতে পারছে, যে শিক্ষিত সে উন্নয়নের কাজে আরো ভালো অগ্রগতি করতে পারবে। আচ্ছা, আপনি যেমন বলছিলেন, আমি একটা বিষয়ে যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ইউনিয়ন পর্যায়ে যে নির্বাচনগুলো হয় সেখানে মেম্বার কিংবা ওয়ার্ড পর্যায়ে মেম্বার অথবা ইউনিয়ন পর্যায়ে যে চেয়ারম্যান নির্বাচিত হয়, সেখানে দেখা যায় যে অনেকেই আসলে এসএসসি পাস কিংবা 5 পাস তারা আসলে নির্বাচনে আসছে। এই বিষয়ে কি বলবেন? আমরা ন্যূনতম 5 বছর নর্মাল মেম্বার আর চেয়ারম্যানের ঠিক আছে, চেয়ারম্যানের কমপক্ষে এসএসসি পাস দরকার, মেম্বার কিংবা চেয়ারম্যানের কমপক্ষে এসএসসি পাস দরকার, কারণ ন্যূনতম একটা শিক্ষা দরকার বলে আমি মনে করি। ঠিক আছে, একটা বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে যে এই যে নতুন যে দলগুলো আসছে, অনেকে দাবি করছেন যে 16 বছর কিংবা 15 বছর থেকে আর এই যে ভোটের যে অধিকার সেটি দেওয়া উচিত, এই বিষয়ে আপনার মতামত কি থাকবে? এখন তো সংস্কার করা উচিত, অবশ্যই ভোটের অধিকার দেওয়া উচিত। আমরা নির্বাচন কেন চাইবো? নির্বাচন চাইবো দেশের উন্নয়নের জন্য। এখন যদি নির্বাচন তারা দেশের দুর্নীতি করবে, আর বর্তমান সরকার বলেন, আপনি বলেন, আপনি বলেন। বর্তমান সরকার তো জনগণের বেশিরভাগ জনগণের ম্যান্ডেটের সরকার, কিন্তু নির্বাচিত সরকার। যদি কেউ নির্বাচন চায়, প্রয়োজনে এই সরকার আগে গণভোট হইব। জিয়াউর রহমানের আমলে যে গণভোট হয়েছিল যে হা অথবা না, এই সরকারের জন্য গণভোট হইব হা অথবা না। আমরা আশা করি দেশের কমপক্ষে 80% মানুষ ডক্টর ইউনূসের পক্ষে আছে এবং থাকবে। আরেকটি বিষয় জানতে চাইবো যে আপনাদের যে দাবিটি রয়েছে, অনেকেই সিনিয়র নেটিজেন যারা রয়েছেন এবং সমাজ সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখালেখি করছেন, তা আপনাদের যে দাবিটি রয়েছে এই দাবির প্রেক্ষিতে একটি গণভোট করা যায় কিনা, যেখানে আসলে মানুষের আসলে মতামত
কি, সেই মতামতের ভিত্তিতে আপনাদের দাবিটি রয়েছে এই দাবিটি মেনে নেওয়া যায় কিনা, এই বিষয়ে আপনার মতামত কি থাকবে? আপনি যদি বিভিন্ন জায়গায় পরিবেশন করেন অথবা যেমন বিভিন্ন টিভির একটা পরিবর্তন এখন দেখলাম 6 লাখ মানুষের ভোট দিছে অনলাইনে আর কি 5 লাখ মানুষের উপর ডক্টর ইউনূসকে চায়। জিয়াউর রহমানের আমলে যেরকম গণভোট হয়েছিল এরকম একটা গণভোট হইলে জনগণের অধিকারটা ফিরে পাওয়া যায়। আসলে এটাই ভোটের অধিকার। যদি না একটা ভোট হয় ডক্টর ইউনূসকে চাই কিনা এইটাই একটা নির্বাচন হইতে পারে যে ডক্টর ইউনূসকে চাই না। আমি বিশ্বাস করি বেশিরভাগ মানুষ ডক্টর ইউনূসকে চাই। দর্শক, যেমনটি বলছিলাম, তারা মূলত এই মুহূর্তে 5টি দাবিতে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান পালন করছেন। যেমনটি যারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম 5 বছর মেয়াদ বৃদ্ধির জন্য প্রাথমিক অবস্থান এবং পরবর্তীতে চূড়ান্ত আমরণ অনশন করবেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং তাদের যে দাবিটি রয়েছে এই দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে এখান থেকে তারা পরবর্তী কর্মসূচি দিবেন, এমনটি কিন্তু বলছিলেন। দর্শক, তাদের যে দাবিটি রয়েছে সেই দাবিগুলো আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তাদের যে দাবি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 24-এর গণহত্যাকারীদের বিচার সম্পন্ন করতে হবে, ন্যূনতম আগামী 5 বছর রাষ্ট্র সংস্কার চলবে, তারপরে নির্বাচন, অবশ্যই আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, পরে জাতীয় নির্বাচন। প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট দোষর আছে তাদের দ্রুত অপসারণ করতে হবে এবং যোগ্য লোক বসাতে হবে। এবং সর্বশেষ তাদের যে দাবিটি রয়েছে নির্বাচনে প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর হতে হবে। এই 5টি দাবিতে তারা মূলত এই মুহূর্তে গণ অনশন করছেন এবং এই মুহূর্তে অবস্থান কর্মী পালন করছেন, সেটি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরা। দর্শক, আমাদের সাথে কে কোথা থেকে সরাসরি যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং তাদের যে দাবিটি রয়েছে সেই দাবির প্রেক্ষিতে আপনার ব্যক্তিগত মতামত সেটিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই যে তাদের যে দাবিটি রয়েছে এই দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথমেই কোন বিষয়ে সর্বপ্রথম সংস্কার দ্রুত করা প্রয়োজন আছে বলে আপনি মনে করেন এবং রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর নির্বাচনে আসার পূর্বে কোথায় সংস্কার আগে করা উচিত বলে আপনি মনে করেন সেটিও কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, যে কোনো খবরাখবর সবার আগে পেতে ঢাকাপোস্ট.com ভিজিট করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এই যে বিএনপি লাফাইতেছে, বিএনপি ক্ষমতায় আসবে না, আমি ভয় পাই না। বিএনপি কে এমএলএ কে ভয় পাই না। ডাক্তার ইউনূসের মতো লোক যদি এই দেশ যদি শান্তি না করতে পারে কোনো দলই শান্তি করতে পারবো না। ওর মতন ভালো মানুষ এই পৃথিবীতে নাই। জানেন, গরিবের পাশে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়া কে দাঁড়াইছে? ডাক্তার ইউনূস দাঁড়াইছে। ও কোনো সুদখোর না। ও যদি না দাঁড়াইতো আমরা ভাঙা করে থাকতে হইতো। আমরা ঘরও পাইছি, আমরা ব্যবসা বাণিজ্য করে আমরা খাইছি। ওরা তো মানুষের সুদখোর ডাকে, কিন্তু যে সুদখোর ডাকে ওই আসল সুদখোর।